আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছেন বা যুক্ত হচ্ছেন, আর পাশাপাশি আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কেউ একজন কমেন্ট করে জানাবেন। আজকে প্রহসনের নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। নির্বাচনে আমরা এও দেখেছি যে গত 11 তারিখ রাত 11টা মানে রাত এশার নামাজ বাদেই গায়েবী ফেরেশতাদের ভোট শুরু হয়ে গেছে। সারাদিন নানান জল্পনা কল্পনা অনেক কিছুই আমরা দেখেছি, কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে সব শেষ। জানেন, গত 17 মাসে আওয়ামী লীগের অনেক দোষ তারা দেখেছে। আওয়ামী লীগ দুর্নীতি করে, আওয়ামী লীগ উন্নয়নের নামে বুলি ছড়িয়েছে, আওয়ামী লীগের মানে রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনিক অবকাঠামো থেকে শুরু করে আওয়ামী লীগের দোষ ছিল প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। সেই 17 মাসের ব্যবধানে সকল দোষ উপেক্ষা করে মাত্র সবশেষ যে নির্বাচনটি হলো, আপনারা জানেন, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে, আওয়ামী লীগ ডামি নির্বাচন করে, এমন নানান সর্বশেষ নির্বাচনের যে কুলুপটা মানে যে অপবাদটা আওয়ামী লীগের উপরে ছিল, সেই অপবাদটা মূলত এর মাধ্যমে বা এর মধ্য দিয়ে মুছে গেছে। এটি চিরন্তন সত্য। একেবারে আপনি একটু যদি দেখেন এখানে যে সকাল 11টার দিকে নির্বাচন কমিশন কর্তৃক তারা বলল যে 14.96 ভোট পড়ছে। ঠিক তার 1 ঘন্টা পরেই অর্থাৎ 12টার মধ্যে 32.88 অর্থাৎ 32.88% ভোট। ভাবা যায় কোথা থেকে, মানে চোরের কখনো আপনারা দেখবেন না যে নির্বাচনে কখনো ব্যালটে কখনো মানে ব্যালট পাওয়া যায় নাই বা ব্যালটে কম হয়ে গেছে, এমনটি এটা কখনো ইতিহাসে কখনো হয় নাই। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক নির্বাচনে থাকতে পারে, নানান প্রশ্ন থাকতে পারে যে সকল দলের অংশগ্রহণমূলক ছিল না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু কখনোই কোনো দলকে মানে নির্বাচনের বাইরে রাখার জন্য মানে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন করতে পারবে না এমন অবস্থায় কিন্তু কখনো ছিল না আওয়ামী লীগের, বা করেনি। বরঞ্চ সবার জন্য উন্মুক্ত ছিল, তারা নির্বাচনে আসে না। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি, এই প্রহসনের নির্বাচনে কৌশলে আওয়ামী লীগকে দূরে রাখা হয়েছে, কার্যক্রম নিষেধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আপনারা জানেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের রিপোর্ট অনুযায়ী সারা দেশে আওয়ামী লীগ প্রায় 200-র অধিক, তারা 221টার মতো বা 223টার মতো আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছিল, বা গোয়েন্দা তথ্য অনুযায়ী সেটি তারা পাবে যদি নির্বাচনে অংশগ্রহণ করে। তা সেখানে সেই আওয়ামী লীগকে এই কারণে শুধু আওয়ামী লীগ জিতে যাবে, আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করবে, এই ভয় থেকেই মূলত আওয়ামী লীগকে দূরে রাখা হয়েছে, এই ভয়টা থেকেই। সুতরাং আওয়ামী লীগ জানেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভোট বর্জনের যে ডাক দিয়েছে, অর্থাৎ আজকে দেখেন আওয়ামী লীগ কিন্তু বিজয় অর্জন করেছে। আজকে আওয়ামী লীগের বিজয় হয়েছে, যেখানে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কেউ ভোট দিতে যাবেন না বা নো ভোট নো ভোট, আমাদের যে ক্যাম্পেইন ছিল সেই ক্যাম্পেইনে জনগণ যেভাবে সাড়া দিয়েছে আপনারা দেখেছেন। ওরা যতটাই বলুক না কেন, দেখেছেন যে সেখানে জনগণ, আমাদের 80% জনগণই সাড়া দিয়েছে, তারা নির্বাচন কেন্দ্রেই যায় নাই। আমরা সারা দেশে নির্বাচন কেন্দ্রগুলো আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারাই দেখেছেন যে সারাদিন এই কেন্দ্রগুলো ছিল একদম ফাঁকা মাঠ, কোথাও ভোটারের অবস্থান নাই। কিন্তু সন্ধ্যার পর নাগাদ খাতা কলমে, মানে আপনার মাঠে কি আছে না আছে, আমি সেই মাঠের কথাগুলো যদি এভাবে কাগজে আমি লিখি যে মাঠে কি হলো না হলো ওটা দেখার দরকার নাই, আমি শুধু লিখলাম যে অমুক মাঠের মধ্যে 11টা গরু ঘাস খাচ্ছে, আমি এটা কাগজে লিখেছি যে অমুক তারিখ অমুক সময় 11টা গরু, কিন্তু এখানে ওই মাঠে জীবনে গরুতে কখনো বিচরণ ছিলই না, সেটা কাগজেই শুধু লিপিবদ্ধ। অর্থাৎ আজকের ভোট কেন্দ্রে যে ভোটাররা গিয়েছে, ওরা যেটা পার্সেন্টেজের কথা বলে, সেই পার্সেন্টেজ ওদের শুধু কাগজে কলমে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণভাবে একটা ফ্রড জাতির সাথে, জনগণের সাথে। সুতরাং আমাদের আওয়ামী লীগের উপর সবশেষ যে নির্বাচনের যে অপবাদটা ছিল, সেই অপবাদটা কিন্তু এই প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে অপবাদটা মুছে গেছে। তার মানে এখন আমাদের আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতে হবে, যে যেখানে যে প্রান্তে আমার তৃণমূলের ভাইরা রয়েছেন, দেশবাসী আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছেন, নিরাশ হওয়ার কিছুই নাই।
আমরা যে ওরা এটা করতেছি, অমুকে এমপি হইতেছে, তমুকে প্রধানমন্ত্রী হয়ে যাইতেছে, এইটা নিয়ে অনেকে হয়তো চিন্তা করতে পারেন, মানসিকভাবে একটু মানে চিন্তিত হয়ে যেতে পারেন যে আগামীতে হয়তো 5 বছর দেখুন এইটা যদি হইতো, এই যে না 5 বছর অমুকে যাইবো বা অমুক দল ক্ষমতাইব যাইব, এইটা যদি হইতো, জনগণ যদি এটা মেনেই নিত, তাহলে তো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোটই দিতে যাইতো, এই প্রহসনমূলক নির্বাচনে তারা অংশগ্রহণ করতো। তাহলে তো আর দলের নেত্রী, আওয়ামী লীগের নেত্রী, মানে আওয়ামী লীগ সভানেত্রীর কথায় কেউ কেন্দ্রে যায় নাই বা ভোট দিবেন, এটা তো আর হইতো না। এটা তো জনগণের স্বতঃস্ফূর্তভাবে, আওয়ামী লীগের কেউ তো ভোট কেন্দ্রে গেলে সেখানে সে গ্রেপ্তার হয়ে যাবে, সেখানে তারা যায় নাই। তাদের দলীয়, তাদের একটা নির্দেশনা আছে ভোট কেন্দ্রে যাওয়া, মানে ভোট থেকে দূরে থাকার জন্য, জনসাধারণের মাঝে সঠিক মেসেজটা তুলে ধরার জন্য। অর্থাৎ এই যে গৃহযুদ্ধের, যেটা আগেই বলেছি, এটা হলো আজকের মাধ্যমে এখন একটা গৃহযুদ্ধ অবধারিত সামনে একটা অপেক্ষা করতেছে। কারণ হচ্ছে আপনি শতকরা মানে 80 জন মানুষকে দূরে রেখে 20 জন মানুষকে নিয়ে নির্বাচন দিবেন, সেই 20 জন মানুষকে নিয়ে ক্ষমতায় যাবেন, দেশ চালাবেন, আর বাকি 80 জনকে আঙ্গুল চুষবো নাকি? এটা তো হইতে পারে না। এর মাধ্যমে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে 15 বছর 7 মাসের শাসন আমলে মানে সে বছরটা দুর্নীতি হয় না সেটা তো বলবো না যে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি হয় নাই, হয়েছে। একেবারে হয় নাই দুর্নীতি সেটা না, হয়েছে, কিন্তু সেগুলো একেবারে যখন একটা জিনিস হয় কি জানেন, একজনের থেকে আরেকজন যখন পাপটা বেশি করে ফেলে তখন কিন্তু তার ওই অল্প পাপটা কিন্তু ঢেকে যায়। এটাই হচ্ছে নিয়ম। এই 17 মাসের ব্যবধানে তো সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে 2 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ ছিল, কিন্তু সেই ঋণের মাধ্যমে বাংলা জাতি আমরা কি পেয়েছি? আমরা পদ্মা সেতু, মেট্রো রেল, আজকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত করা অভূতপূর্ব উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। সর্বশেষ আওয়ামী লীগের উপরে নির্বাচনটা ছিল। দেখুন, আওয়ামী লীগ চাইলে এই নির্বাচন বানচাল করা ডাক দিত, ডাক দিলে সেটা কিন্তু বানচাল হয়ে যেত। আওয়ামী লীগ যদি সেটা চাইতো, সেই ধরনের ডাক কিন্তু আওয়ামী লীগ দেয় নাই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ কখনো নির্বাচনমুখী দল, আওয়ামী লীগটা নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ সবসময় নির্বাচনে যেতে সদা প্রস্তুত। আওয়ামী লীগের সেই মনোবলটা রয়েছে, কারণ আওয়ামী লীগের সাথে জনগণের জনসমর্থন রয়েছে। আমরা প্রতিটা জায়গায় দেখেছি আজকে যেভাবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ সভানেত্রীর ডাকে সাড়া দিয়ে ভোট থেকে দূরে আছে, এটাই আমাদের বড় প্রাপ্তি। অর্থাৎ একটা কথাই মাথায় রাখবেন, আওয়ামী লীগের উপরে যে সর্বশেষ অপবাদটা ছিল, সেই অপবাদটা এই 12 তারিখের মধ্যে ধ্বংস হয়ে গেছে। 12 তারিখের ভিতরে সেই অপবাদটাও মুছে গেছে। এখন মানে এক প্রকার হয় না যে আমরা দুধ দিয়ে গোসল করার মতো, সেরকমের এটা হয়ে গেছে আর কি ব্যাপারটা। মনে রাখবেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটি আওয়ামী লীগকে দূরে রেখা তৎকালীন সময় খালেদা জিয়া একটি একতরফা নির্বাচনে তারা ক্ষমতায় আসছিল। মাত্র 15 দিন সেই সংসদ টিকে ছিল। তথাপি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে দেখুন আল্লাহ তাআলা কিভাবে মিলাই দেয়। 12ই ফেব্রুয়ারি 2026, একদিকে ফেব্রুয়ারি, অন্যদিকে 96 আর 26, মানে 6-6 মিলে গেছে। তথাপি আমি বলবো আগামীতে রমজান মাসকে সামনে রেখে আমাদের দলীয় যে সকল নির্দেশনা আছে, সেই নির্দেশনা অবশ্যই নেত্রী কর্তৃক জানিয়ে দেওয়া হবে। আপনারা সেটি জানতে পারবেন যে পরবর্তী কর্মসূচি কি, পরবর্তী পদক্ষেপ কি। এই মুহূর্ত থেকে স্ব জায়গা থেকে আমি জানি যে সমস্ত এলাকায় মানে আওয়ামী লীগ অধ্যুষিত একেবারে এলাকা, সেই সব এলাকায় যদি বিএনপির বা অপোজিশন কেউ এখন হয়, হয়তো বা আপনি একটা ভয় থাকতে পারেন যে 2 দিন আগেও যে আপনাদের কাছে এসে হাতে পায়ে ধরছে আওয়ামী লীগের ভোট টানার জন্য, আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য, এবং তারা সেটা করেছে, সেভাবে আপনাকে তুলু করছে, কারণ এখন হয়তো একটা চিন্তিত হইতে পারেন। হ্যাঁ, এই ধরনের ওরা আমাদের আর কি, দেখুন আমরা তো অনেক মারা গেছি, আমাদের আর যতটুকু বেঁচে আছি আমরা যারা এই যে কথা বলতেছি, যারা এই যে আমি সহ আপনারা অনেকেই আছেন, যে আমরা বোনাস হিসেবে, মারা তো অনেক আগেই যাইতাম যতবারই মব তৈরি করা হয়েছে। আমি তো আল্লাহ তাআলা এখন এতটুকু বোনাস হিসেবে বাঁচিয়ে রেখেছে, এতটুকু বোনাস হিসেবেই বেঁচে আছে। তথাপি সেই চিন্তা নাই, আমরা এক প্রকার মারা গেছি। সুতরাং মুসলমান একবার মরে, বারবার মরে না। যতটুকু বেঁচে আছে আল্লাহ বোনাস স্বরূপ। এই ক্ষেত্রে আপনারা চিন্তিত হবেন না, ভয়ের কোনো কিছু নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। একদম আতঙ্কিত হবেন না। নিজেদের মধ্যে আগের থেকে আরো বেশি রকমের কিভাবে যোগাযোগ রাখা যায়, কেননা এই মুহূর্ত থেকে আমি দেখেছি যে আনিসুর রহমান ভাই গোপালগঞ্জ এর মানুষের কথা কিছু বলেন। গোপালগঞ্জ, হ্যাঁ বলবো ভাই, অবশ্যই একটু ধৈর্য ধরে। আমি যেটা সাধারণ জনগণ, আমাদের কর্মী সমর্থক ভাইয়েরা যারা রয়েছেন, আপনাদের নিজেদের মধ্যে সাহস যোগাবেন, একে অপরের সাথে যোগাযোগ রাখবেন। কে অতি উৎসাহী করতেছে, অতি উৎসাহীপনা কে করতেছে, তার বিষয়ে শনাক্ত করবেন। তাকে অবশ্যই মানে তার বিষয়ে শনাক্ত করে নোট করে রাখতে হবে, আমাদের ভবিষ্যৎ কাজে লাগবে। কেননা আজকে আমরা
যে কারণে ঘর ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, আমরা ওদেরও তো একটা সময় আসবে। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, এটাই চিরন্তন সত্য কথা। এই ক্ষমতা, এটা হচ্ছে প্রহসনমূলক নির্বাচন, এটা খুবই ক্ষণস্থায়ী, খুবই নতসামান্য, খুবই ক্ষণস্থায়ী, এটাই বলতে পারি আপনাদের কাছে। এবং খুব সামনে আগামীতে খুব শীঘ্রই, এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা নাই যে আওয়ামী লীগ অমুক দিন এইটা হবে, তমুক দিন এইটা হবে। এরই মধ্যে জানেন জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। আমরাও সেই জায়গা থেকে এই নির্বাচন তো আমরা কোনোভাবেই কে কোথায় কি হলো না হলো, কে কি হলো, এগুলো আমাদের দেখার কোনো সুযোগ নেই। আমরা শুধু একটাই জানি যে প্রহসনমূলক একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে নির্বাচন হওয়ার কথা ছিল 12 তারিখ, 11 তারিখ এশার নামাজ পরেই ফেরেস্তারা, মানে গায়েবী ফেরেস্তারা ভোট দেওয়া শুরু করেছে। রাতের ভোট হয়ে গেছে, রাতেই সমস্ত ভোট হয়ে গেছে। অর্থাৎ মানে সন্ধ্যা থেকেই সারা রাতের মধ্যে ভোট যা হওয়ার তারা করে ফেলছে, ভোট হয়ে গেছে। সুতরাং আমাদের সর্বশেষ জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং সেই সাথে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আজকে বিজয় হয়েছে আওয়ামী লীগের। জনগণ আওয়ামী লীগের পাশে আছে, সেটি জনগণ মেসেজ দিয়ে বলে দিলেন। অর্থাৎ জনগণ এখন ডাকছে আওয়ামী লীগকে যে আপনারা রাজপথে ফিরে আসুন, আপনাদের সাথে আমরা আছি জনগণ। এই মেসেজটা জনগণ ইতিমধ্যে আওয়ামী লীগকে দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে গোপালগঞ্জ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, আমরা জানি সেখানকার চেষ্টা করা হয়ে, যেখানে যারা বিএনপিতে যারা হয়েছে, এরই মধ্যে আমরা জানি যে গোপালগঞ্জে গত 5 তারিখ থেকে যেভাবে আপনারা জানেন সেনাবাহিনী কর্তৃক গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় আবার বিভিন্ন যে সকল রাজনৈতিক দলগুলো তারা চুপ ছিল, তাদেরকে অর্থাৎ চুপ থেকে, নীরব থেকে মূলত এই গণহত্যাকে তারা সমর্থন জানিয়েছে। আমি জানি যে সেখানে যারা হয়েছে তারা হয়তো অনেকভাবে এখন একটা আওয়ামী লীগের যারা মাঠে রয়েছে, যারা কার্যক্রম মানে যে বিভিন্নভাবে গ্রেপ্তার এড়িয়ে কার্যক্রম চালিয়ে গেছে, আলোচনা রয়েছে। গোপালগঞ্জের বিষয়ে আমি সোচ্চার ছিলাম, সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে চেষ্টা করেছি আমার ভাইদের জন্য, চেষ্টা করেছি আমি সর্বদা বাস্তববাদী স্পষ্ট সেই জায়গা থেকে আমি কথা বলেছি। সুতরাং আমার সেখানে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে গোপালগঞ্জে, কিন্তু আমি গোপালগঞ্জবাসীকে একটা কথাই বলবো, ভাইরা আমার, আমরা কিন্তু বীরের জাতি। সর্বোপরি একটা কথা বলতে হবে যে গোপালগঞ্জের দিকে কিন্তু সারা বাংলাদেশের 63 জেলার জনগণ কিন্তু তাকাই থাকে, সারা বাংলাদেশের 63 জেলার নেতাকর্মীরা তাকাই থাকে যে ওখানে কি হচ্ছে। হ্যাঁ, এটা চিরন্তন সত্য যে গত 16 তারিখে গোপালগঞ্জ একা লড়াই করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে, বাকি সব জেলার মানুষগুলো শুধু তাকিয়ে থেকে দেখেছিল। তারা যদি একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে গোপালগঞ্জের পাশে এগিয়ে যেত, তাহলে কিন্তু সেদিনে শেষ হয়ে যায় এই সকল স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদের অবসান ঘটে যায়। কিন্তু সেটা হয় নাই, যেহেতু এখন কি করার, আমাদেরকে এভাবে বিভিন্ন বাধা বিপত্তিকে সবকিছু উপেক্ষা করে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অন্তত পক্ষে যারা গোপালগঞ্জ আজকে যারা নাশকতা করতেছেন, যারা মানে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, হুমকি এটা হইতেই পারে, হুমকি দেন, সমস্যা নেই, কিন্তু যদি অতিরঞ্জিত কোনো কিছু কেউ যদি করে ফেলে, তাহলে অবশ্যই তাদের ওই যে একটাই কথা, অতিরঞ্জিত কোনো কিছু কেউ করে আমার মনে হয় না যে পার পাইতে পারে বা পার পাবে বা পার পায়, এটা মনে হয় না। কেননা সর্বোপরি আমাদের একটা বড় শক্তি আছে গেরিলা কায়দা। গেরিলা কায়দায় অনেক কিছু মোকাবেলা করা সম্ভব ভাই। অতি উৎসাহী যদি কেউ কিছু করেই বসে বা করতেই থাকে কোনোভাবে থামতেছে না, যদি দেখেন যে আপনি চুপ থাকলে, মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি যে আমরা যদি অনেক লুকাই থেকে কোনো কার্যক্রম না করি, তাহলে ওরা আমাদের উপর আরো বেশি চড়াও হবে। কারণ ওরা দেখতেছে যে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি বলতেই বিজি, আমার কোনো বাধা আসতেছে না, আমার কোনো সমস্যা হচ্ছে না, সুতরাং আমি এটা করতেই থেকে এটাই সে বলবে, এটাই সে চিন্তা করবে। সুতরাং আমরা সেই জায়গাটা সুযোগ দিব না। তো অতিরঞ্জিত কেউ কিছু করে, তাহলে গেরিলা কায়দায় তাকে মোকাবেলা করতে হবে, সোজা কথা। আমার কথা একটাই, গেরিলা কায়দায় তারা সাইজ করে দিতে হবে, গেরিলা কায়দায় তাকে ফালাই দিতে হবে, নিঃশ্বাস বন্ধ করে দিতে হবে গেরিলা কায়দায়, সোজা কথা একবার আবু সাইদ করে দিবেন। এরপর যা হবার হবে, কারণ আমরা এমনিই মরছি, অমনিও মরছি। এখন কথা হচ্ছে কি, নিজে মরবো, 5টারে মাইরা মারবো, চ্যালেঞ্জ হবে, এরকম হবে। সুতরাং ভয় পাবেন না কাউকে, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনি ভয় পাইছেন, তাহলে কিন্তু আপনি শেষ। আর যদি আপনি ঘুরে দাঁড়ান, তবে আপনি বাংলাদেশ, কথা বুঝাইতে পারছি আশা করি। সুতরাং গোপালগঞ্জের মানুষ আমি বলবো, আপনারা একটু নিজেদের মধ্যে এই মুহূর্তে বেশি রকমের যোগাযোগ বৃদ্ধি করতে হবে, আলোচনা করতে হবে, সেইভাবে অবশ্যই মানে যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন নোট করে, এবং অতি উৎসাহী যারা আছে তাদের বিষয়ে আপনারা গেরিলা কাজে করতে হবে। আমি তো গোপালগঞ্জেরই ছেলে, সুতরাং আমি তো জানি যে আমার গোপালগঞ্জে, আমার মকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সবচাইতে বেশি, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া ঘিরেই সবচাইতে বেশি রকমের যা কিছু শুনতেছে, যা কিছু হচ্ছে, সেখানে এই যে এসএম জিলানি বাহিনী বা জিলানি কর্তৃক বা তার দলের অতি উৎসাহী যারা নব্য বিএনপি যারা হয়েছে, যারা বিগত দিনে 17 বছর বিএনপি করছে,
তারা তো তাদের বিরুদ্ধে অভিযোগ খুবই কম আসে বা ওরকম আসে না, কিন্তু নব্য যারা নতুন হয়েছে, যারা আওয়ামী লীগের পিছনে ঘুরঘুর করতো, আসলে বড় শত্রু হচ্ছে সেখানে বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথেই ছিল কিন্তু আজকে আওয়ামী লীগের সাথে মুনাফিকি করে বাটপারি করে অন্য দলের সাথে যুক্ত হয়েছে, তারাই হচ্ছে বড় সমস্যা। সুতরাং সেই জায়গাটি থেকে মোকাবেলা করাটা একটু কঠিন হইলেও আমরা সেই মোকাবেলা করব ইনশাল্লাহ। কারণ হচ্ছে সর্বোপরি একটা কথা হচ্ছে, আমরা কিন্তু যেটা শপথ যদি নেই যে আমি মরবো, সুতরাং 5 জনকে নিয়েই মরবো, এরপর যাওয়াই হবে। মারা তো গেছি, এর আর তো কোনো কিছু না। সামনে যেহেতু বাড়ছি, আগে যেহেতু বাইরে গেছে, কথা যেহেতু বলছি, প্রতিবাদ যেহেতু করেই ফেলছি, হয়েই গেছি সর্বশেষ এখন সব শেষ পর্যন্ত একেবারে লড়াই করবো। আমরা পাকিস্তানের বিরুদ্ধেও আমাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ যখন গিয়েছিল, তারাও কিন্তু ওই পাকিস্তানের অনেক বড় কামান আছে, ওদের বিশাল অস্ত্রের ভান্ডার আছে, ওদের সাজোয়া যান আছে, অত্যাধুনিক অস্ত্র আছে, আমাদের কিছুই নেই। আমাদের শুধু কৃষকের ওই যে কাঁচি ক্যারাইল দা বটি এগুলোই ছিল, আমাদের না ছিল ট্রেনিং, না ছিল ভালো যোদ্ধা, না ছিল অস্ত্র। কিন্তু তারপর আমরা সেই সব কিছু উপেক্ষা করে কিন্তু আমাদের মূল শক্তি ছিল গেরিলা কায়দায়। সুতরাং সেই গেরিলা কায়দায় মোকাবেলা করতে হবে, অতি উৎসাহী যে হবে। 2-1টাকে সাইজ করে ফেলাই দিবেন, দেখবেন এমনি বাকি 10-12টা এমনি সোজা হয়ে যাবে। কে বেশি রকমের ঝামেলা করতেছে, অতি উৎসাহী যাকেই দেখবেন না কেন, যেটাই মানে বেশি রকমের বাড়াবাড়ি যে করবে অতি উৎসাহী ভাবে, ওকে নোট করে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন টার্গেটে রাখেন। একটা সময় ও ঠিকই দেখবেন ওই যে মানুষের টাকা পয়সা বেশি হয়ে গেলে কিন্তু তার নারীর প্রতি একটা লোভ আসে, বিভিন্ন অপকর্মের দিক থেকে ধাবিত হয়। সুতরাং এমন টোপ দিয়ে আরে ফাঁকা জায়গায় নিয়ে যাবেন, সমস্যা কি? ফাঁকা জায়গায় নিয়ে অনেক কিছু করা যায়। আবার কোনো একটা সময় সে একা নির্জনে চলে, তার সাথে থাকা তার কাছের লোক তার সম্পর্কে খুব ভালো জানে, তার সাথে সখ্যতা তৈরি করে ওর আচার আচরণ কোথায় কোন দিকে যায় 2-4 দিন 5 দিন ধরে খোঁজ নেবেন। সুতরাং আমি সবসময় একটা জিনিস মনে করি কি, যে ওই যে একটা কথা বলে যে বিষাক্ত সাপ, একটা বিষাক্ত সাপ কিন্তু পুরো গ্রামের মানুষ অস্থির করে তোলে, যে কে কাকে কখন সবল দেয়, এমন আতঙ্কিত থাকে। কিন্তু সবাই মিলে যখন সেই বিষাক্ত সাপটাকে যদি ধ্বংস করে দেয়, তাহলে কিন্তু আর কেউ আতঙ্কিত হয় না, আতঙ্কের অবস্থা শেষ। সুতরাং এরা হচ্ছে বিষাক্ত, যারা অতি উৎসাহিত করে। অসংখ্য ধন্যবাদ এমডি নাহিদুজ্জামান, শ্যামল মিয়া, আব্বাস রাজ, অসংখ্য ধন্যবাদ ভাইরা। সুতরাং আমি সর্বশেষ কথা শুধু আপনাদেরকে এতটুকু উদ্দেশ্য করেই বলবো যে এদের বিষয়ে আপনাদের কখনো ভয় পাওয়ার কোনো নাই, কোনো অবকাশ নেই, ভয় আপনারা পাবেন না। সামাদ মন্ডল ভাই কমেন্ট করেছে, ধন্যবাদ অসংখ্য। ইমল মোল্লা ভাই, এমডি দারুল ইসলাম ভাই, নাহিদুজ্জামান, অনেকেই না আপনাদের করণীয় কি সেটা তো ভাই বলেছি। আপনারা এই মুহূর্ত থেকে যেহেতু দলের আজকে আমাদের একটা সফল আমাদের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা দীর্ঘদিন যাবৎ নো ভোট ক্যাম্পেইন করছি। আমাদের জনগণ আজকে সাড়া দিয়েছে। পরবর্তী কর্মসূচি অবশ্যই নেত্রী কর্তৃক কিন্তু ঘোষিত হবে, কিন্তু এই মুহূর্ত থেকে যার যার অবস্থান থেকে আমাদের আরো বেশি ওই যে যোগাযোগটা, একে অপরের সাথে যোগাযোগ বৃদ্ধি করা এবং অতি উৎসাহীদের নোট করে রাখা, তাদের বিষয়ে গেরিলা কায়দায় কাজ করা, সেই বিষয়গুলো অবশ্যই অব্যাহত থাকতে হবে, সেটা করতে থাকবেন। মোকাবেলা মানে যে যেখান থেকে পারি না কেন আমরা শত্রু মোকাবেলা করতে থাকবো। ইশরাত জাহান তনু ভাই, আপনি তো গোপনীয় সব কথা বলে দিচ্ছেন। না, গোপনীয় এখানে আমার মনে হচ্ছে না যে গোপনীয় কি কথা। গোপনীয়তা আমাদের যার যার জায়গা থেকে আমাদের যোগাযোগ বৃদ্ধি রাখতে হবে, অতি উৎসাহীদের গেরিলা কায়দায় মোকাবেলা করতে হবে, এটা তো সব সময়ের জন্য আগে থেকেই বলা, 5 তারিখের পর থেকেই এটি বলা। আগামীতে কোনটা কি আসতেছে সেটা নেত্রী কর্তৃক ঘোষিত হবে। সুতরাং এর বাইরে অন্য কোনো কিছু না। আর আমরা তো কখনো চাই না যে কাউকে আঘাত করে, কাউকে ক্ষতি করে, কাউকে মার দিয়ে ব্যথা দিয়ে কোনো কিছু করতে, কিন্তু যদি কেউ আমাকে ঢিল মারে তাকে পাটকেল মারবো না, এটা তো কখনো হইতেই পারে না, তাই না? আর রোজিনা সরকার লাইভের সৌন্দর্যের জন্য আমি একাই কিন্তু ট্রিপ অফ করছি। অসংখ্য ধন্যবাদ রোজিনা সরকার, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। শ্রী পিন্টু ভাই, ফোন নাসির উদ্দিন, জ্যোৎস্নার আলো, আমরা আছি ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমাদের নারী নেত্রীদেরকে একটু বেশি রকমের সক্রিয় হতে হবে, বিশেষ করে নারী নেত্রীদের অবশ্যই সক্রিয় হতে হবে। তাদের নিয়ে অনেক আলোচনা হয়েছে, হাইকমান্ড পর্যন্ত নেত্রীর নির্দেশ কখন আসবে, 600 সৈনিক অপেক্ষায়। অসংখ্য ধন্যবাদ। নির্দেশ অবশ্যই পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এখন নির্দেশ, এখন আগামীতে আমাদের যেহেতু রমজান মাস, জানেন যে রমজান খুব কাছাকাছি চলে আসে, নিকটে চলে আসে, সেই বিষয়টি চিন্তা ভাবনা করে খুব শীঘ্রই। রোজিনা সরকার, আমার কমেন্টগুলো কি শো করে? হ্যাঁ, কমেন্ট শো করে রোজিনা আপু, কমেন্ট আপনার শো করছে, আমি দেখতে পাচ্ছি কমেন্ট। অনেকে কমেন্ট করতেছেন তো, সুতরাং কমেন্টগুলো আমার চোখ এড়িয়ে যায়, পড়তে পারি না, যে কারণে হয় না। আপনাদের শুধু একটা জিনিসই মাথায় থাকতে হবে, যদি আপনি
যদি আপনি হেরে যান তবে আপনি শেষ হয়ে যাবেন, মানে যদি মনোবল হারিয়ে ফেলেন, যদি ভীতস্ত হন, কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, ভয়ের কোনো কিছুই নেই এখানে। ভয় পাইলে কিন্তু আমরা বাকিটুকু শেষ হয়ে যাবে। আর সাহস নিয়ে আগাই বলে দেখেন না কি হয়। ওদের নেত্রী খালেদা জিয়া 16 দিন টিকছিল, এখন দেখেন না, এখন একটা ছেড়ে চলে আসে। মোদ্দা কথা হচ্ছে আমাদের উপর যে সর্বশেষ অপবাদটা ছিল নির্বাচন। দেখেন এই নির্বাচন কিন্তু চাইলে আওয়ামী লীগ বানচাল করতে পারতো, আওয়ামী লীগের সেই শক্তি ছিল, ক্যাপাবিলিটি ছিল টোটালি, কিন্তু সেটা করলে পারে যে নির্বাচন কেন্দ্রিক যে আওয়ামী লীগের উপর যে একটা দোষারোপ দেওয়া আছে, একটা কলঙ্কের দাগ আছে, সেই দাগটা তোর মুছতো না, তাই না? সেটা নিয়ে ওরা কথা বলতো। এবং জনগণ, আমাদের দেশের জনগণ দেখেন এমন একটা জায়গায় চলে আসে, মানে হঠাৎ করে যে এত কিছু করলো, 15 বছর 7 মাসে এত উন্নয়ন, কিন্তু তাদেরকে গুজবের উপর ভিত্তি করে সেই জনগণই তো তার সকল সফলতাকে ভুলে গেল, তার সকল অবদানকে, নেত্রীর সকল অবদানকে, শেখের বেটির অবদানকে ভুলে গিয়ে তারা তো তার বিপক্ষে চলে গিয়েছিল। আজকে নয় তারা ভুল সিদ্ধান্ত বুঝতে পারছে, তারা ভুল করছে, এখন ভুল করে ফেলছে, সে ঠিক আছে, কিন্তু এই জনগণের একটা অংশ এই নির্বাচনের আগে, এই নির্বাচনটা না হলে তারা অনেকেই বলতো যে ইউনূস তো আর নির্বাচিত কেউ ছিল না, বা ইউনূস তো নির্বাচনের মাধ্যমে কেউ আসেনি, দখল করছিল, এই কারণে ও হয়তো ক্ষতি করছে, হয়তো বা জামাত বা বিএনপি তারা নির্বাচনে আসলে বাস হয়তো বা একটা ভালো কিছু হয়তো, এমন একটা চিন্তা ভাবনা থাকতো এই প্রজন্মের বিশেষ করে। সুতরাং ওই করা যাবে না। মানে আমাদের মোদ্দা কথা হচ্ছে আজকে আমাদের মধ্যে যে একটা কলঙ্কের সর্বশেষ যে অভিযোগের, মানে অপবাদের যে দাগটা ছিল সর্বশেষ, এর মধ্যে তো আওয়ামী লীগের বিরুদ্ধে ধরেন যে আগস্টের 5 তারিখে যে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা অনেকগুলো অভিযোগ তারা নিয়ে এসেছিল। দুর্নীতি উন্নয়নের নামে বলে তারা অর্থ পাচার করা, এরপরে এত টাকা বৈদেশিক ঋণ করা, এরপরে কি বলে এই যে মেধা বা কোটা সংক্রান্ত বিষয় নিয়ে এগুলো কথা বলা, নানান দিক থেকে, এবং অর্থ পাচার করা, এ ধরনের গুমের কথা একটা একটা করে আপনারা জানেন সবকিছু কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। একটা অভিযোগ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এই অবৈধ দখলদার ইউনূস কিন্তু ভারতের বিরুদ্ধে একটা, মানে বাংলাদেশের স্বার্থন্বেষী বা বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে একটা চুক্তি তারা আজ পর্যন্ত দেখাইতে পারে না, যে এই চুক্তিটা তারা বাতিল করতে পারে নাই। কিন্তু সুতরাং এখান থেকে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যত অপবাদ ছিল সেই অপবাদ 17 মাসে শেষ হয়ে গেছে। সর্বশেষ যে হ্যাঁ, আওয়ামী লীগের নির্বাচন নিয়ে যে প্রশ্ন ছিল, যে অপবাদগুলো তারা অতিরিক্ত, যে কিছু জায়গায় সমস্যা থাকতে পারে সেটা আলোচনা ব্যক্তিতে শেষ হয়ে যাওয়া যায়, কিন্তু সেই অল্প সমস্যাটাকে বৃহত্তর সমস্যা তৈরি করে যে বৃহত্তর একটা অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদটা থেকে আওয়ামী লীগ মুছে গেছে সবশেষ নির্বাচনের মাধ্যমে। সর্বশেষ মানে আওয়ামী লীগের উপর থাকা সর্বশেষ অপবাদটা, সেই অপবাদটা কিন্তু মুছে গেছে। সুতরাং আমাদের এখানে জনগণও সেই অপবাদটা যেমন মুছে যাবে, এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে মূল থেকে দেখা ছিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তা আওয়ামী লীগবিহীন নির্বাচনে জনগণ আপনারা যাবেন না, আপনারা এই নির্বাচন বয়কট করুন, আপনারা নির্বাচন বর্জন করুন। জনগণকে যে আহ্বান জানানো হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, জনগণ তো সেই আহ্বানে সাড়া দেয় কি না সেটা তো দেখার বিষয় ছিল। সুতরাং এখন এই জনগণই এই সাড়া দিয়ে তারা কিন্তু একটা মেসেজ তারা দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ যখন রাজপথের ডাক দিবে, আওয়ামী লীগ যখন মুক্তির ডাক দিবে, আওয়ামী লীগ যখন এই অবৈধ সরকারের বিরুদ্ধে ডাক দিবে, তখন এই জনগণ ফুঁসে উঠবে, জনগণ রাস্তায় নেমে পড়বে। এই মেসেজটা কিন্তু তারা এরই মধ্যে দিয়ে দিয়েছে। আর আপনারা জানেন যে সংবিধান অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ দখলবাজ ডেভিল ইউনূস সরকার, সুতরাং তার এই নির্বাচনটা টোটালি একটি অবৈধ নির্বাচন। আর এই অবৈধ সরকারের অধীনে সংবিধান পরিপন্থী সরকার, মানে ওই অবৈধ সরকারের অধীনে যে নির্বাচন, সেটা তো অবৈধ, সবকিছু অবৈধ হিসেবে গণ্য হবে। এই নির্বাচনের সমস্ত ফলাফল দেখবেন আদালতের কলমের একটি খোসার মাধ্যমে এটি ধ্বংস, এটা মানে কি বলে ডাস্টবিন আস্থা করে নিক্ষেপিত হয়ে যাবে, মানে ডাস্টবিনে পড়ে যাবে, মানে জঞ্জাল, এই জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে কলমের একটা খোঁচায়। সুতরাং এই যারা আর কি, এই যে কি বলে 72-এর সংবিধানকে বাদ দেওয়ার জন্য গণভোটে যারা হ্যাঁ দিয়েছে, তারা কিন্তু ইতিহাসে একটা খুবই মির্জাফরের বেঈমানের তালিকায় চলে যাবে। এগুলো কিন্তু থেকে যাবে। হয়তো তারা অনেকে প্রকাশ করবেন যে আমি তো ভোট দিয়েছি, আমি হ্যাঁ ভোট দিয়েছিলাম, বলবে না, কিন্তু নিজের মধ্যে একটা মানে কি বলে একটা অপরাধ বোধ
তার মধ্যে কাজ করবে। আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা যদি কেউ অপরাধ করি, যদি যে অপরাধের জন্য আমাকে দেখবেন মাঝে মাঝে অ্যানালাইজ হয়, মানুষ যখন বিশেষ করে খুব অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু সজ্জা যখন মৃত্যুর কথা মনে পড়ে, মানুষ তো অসুস্থ হলে মৃত্যুর কথা মনে পড়ে। আমি দেখবেন যে দুইটা জায়গায় গেলে সবচেয়ে বেশি আল্লাহ খোদার নামটা নেওয়া হয় বেশি, সেটা হচ্ছে হাসপাতালে, আর একটা হচ্ছে লঞ্চ যখন নদীর মধ্যে পড়ে যায় বা ফেরি যখন নদী বা সমুদ্রের মধ্যস্থলে যায়, ওখানে প্রচুর পরিমাণে আল্লাহকে ডাকা হয়, সেখানে আল্লাহকে স্মরণ করা হয়। অর্থাৎ ওই সময় শুধু আল্লাহ, মানে প্রচুর ভয়। ঠিক তদ্রুপভাবে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু তার জীবনে অনেক পাপের কথা মনে পড়ে। এই মানুষগুলো যারা আজকে এই ভোটে যারা হ্যাঁ ভোট দিয়েছে, ৭২ সংবিধান মুছে ফেলেন, তারা ৩০ লক্ষ শহীদদের উপর রক্তের সাথে বেইমানি করেছে, তারা বাংলাদেশকে অস্বীকার করেছে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অস্বীকার করেছে। এটাই চিরন্তন সত্য কথা। সুতরাং রোজিনা সরকার অনেক কমেন্ট করছেন আপনি। আমি নিজের সাধারণ একজন কর্মী। অসংখ্য ধন্যবাদ আপু, আপনারা সাথে থাকবেন। আমাদের নারী নেতৃত্ব খুব প্রয়োজন আছে, আপনারা অনেক বড় ভূমিকা রাখবেন আগামীতে। আনিসুর রহমান নীরব ভাই, আমি এক এক দালাল বলছিল আসিফ নজরুল ২৬ লক্ষ ভারতীয় আছে, এগুলো হচ্ছে ওদের চাপাবাজি। সেটা তো বোঝাই গেছে যে ওদের সম্পূর্ণভাবে সর্বশেষ নির্বাচনকে নিয়ে যে দাগটা ছিল সেটা আমাদের উপর থেকে মুছে গেছে। এটাই অনেক বড় প্রাপ্তি, এবং অনেক বড় প্রাপ্তি যে জনগণ আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে। সুতরাং আমাদের একটা বিজয় হয়েছে, এটাই। মন খারাপের কিছু মানে এটা নিয়ে অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নেই, অন্যদিকে নেবেন না, একদমই টোটালি না, একবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। বড় কথা হচ্ছে আজকে জনগণ আপনাদের ডাকে সাড়া দিয়েছে, আপনাদের একটি সফল, মানে সবশেষ আওয়ামী লীগ কর্তৃক যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটা সফল হয়েছে, এটাই। তার মানে সফল হলে তো খুশি নাকি আনন্দ? হ্যাঁ, এখন যেটা দেখেন একটা লাইন আপ হয়ে গেছে, একটা লাইনে চলে আসছে। সুতরাং এখন আর বেশি দিন নাই, এটাই আমাদের দরকার ছিল। যে এই ও যেহেতু বারবার নির্বাচনের কথা বলতেছে আর দেশের এতভাবে ১২টা বাজিয়ে দিতেছে, সম্পূর্ণভাবে ৭১ মুক্তিযুদ্ধ সবকিছু মুছে দেওয়ার সর্বশেষ ৭২ সংবিধান মুছে দেওয়ার জন্য তারা এই কথিত জুলাইয়ের একটা সনদ এবং জুলাই জঙ্গিদের জানেন যে তারা সম্পূর্ণভাবে বেআইনিভাবে তাদের অধ্যাদেশ জারি করা, এইগুলো সবকিছু বিএনপি একের পর এক মেনে নিয়েছে। আবার নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দল দাবি করা, মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করা, তারা মূলত ধান্দায় ছিল যে আগে সবকিছু মেনে নিয়ে নির্বাচনটা হোক, আমরা ক্ষমতায় আসি আর কি, এই জায়গাটি থেকে। হ্যাঁ, তো সুতরাং আমাদেরও এমন একটা ইয়া ছিল যে নির্বাচনটা হয়ে যাক, তাহলে একটা লাইন আপ হয়ে যাবে, একটা বিপ্লব আসবে। মনে রাখবেন, এই মুহূর্তে মাঠে থাকা ৩৩টা দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে সংগ্রাম করতে হচ্ছে, আওয়ামী লীগকে কথা বলতে হচ্ছে। আর এই মাঠে থাকা সকল রাজনৈতিক, এই মুহূর্তে সকল রাজনৈতিক দলে যেগুলো মাঠে আছে, এরা সবাই দেখেন আওয়ামী লীগকে কতটা ভয় পায়। কারণ তারা জানে যে আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ জনগণের পাহারাদার, আওয়ামী লীগ দেশের পাহারাদার। আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশ কোনোভাবেই চিন্তা করা যায় না। মানে আপনি যদি, আমি আরেকটা কথা বলি, যে আপনাকে খুব বেশি জোরতে ভেবে আওয়ামী লীগ করতে হবে না। আপনি আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসেন, আওয়ামী লীগের জন্য এই করে দেবেন সেই করে দেবেন, না, এইসব আপনাকে করতে হবে না ভাই। অনেক বড় আওয়ামী লীগের হতে হবে না আপনাকে, আপনিও অনেক বেশি দেশটাকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। আপনি যখন দেশের মানুষকে ভালোবাসেন তখন এমনি দেখবেন অটোমেটিক আপনি অনেক বড় আওয়ামী লীগের হয়ে গেছেন। এটা চিরন্তন সত্য কথা, এটা একেবারে বাস্তব। এবং এটা অন্যান্য দলের কাছে হয়তো অপ্রিয়, কিন্তু অপ্রিয় হলেও সত্য সবসময় সুন্দর, এটাই মেনে নেওয়া উচিত। আর বাস্তব যে বিষয়টা সেটা মেনে নিলে মানুষ, আমার মনে হয় এতে, সে যদি সত্য কথা মেনে নেওয়ার মতো বা হজম করার মতো ক্ষমতা সবার থাকে না, কিন্তু যার এটাই সত্য কথা হজম করার মতন ক্ষমতা থাকে সেই ভবিষ্যৎ কিছু করতে পারে। কিন্তু যার হজম করার ক্ষমতা থাকে না, বরঞ্চ সত্য শুনে গা জ্বলে, ওর পতন অবধারিত, ওর একের পর এক পতন হইতেই থাকবে, এটাই চিরন্তন সত্য কথা। সুতরাং আজকে আমাদের বিজয় হয়েছে। আপনারা কোনোভাবেই কোনো কিছুই মনোবল বা অন্য কোনো চিন্তা বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, বা অতিরিক্ত চিন্তিত হওয়ার। আমরা জনগণ আমাদের সাথে আছেন, দেখেন শুধু কি হয়। মনে রাখবেন, বাংলাদেশে 1970 সালে ইয়া নির্বাচন দেওয়ার পরে, অনেক চাপের পরে, মানে 69-এর গণঅভ্যুত্থানের পরেই সে নির্বাচন দিয়েছিল, এবং সে বলেছিল যে হ্যাঁ, নির্বাচন হইলে নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আওয়ামী লীগ,
বিপুল ভোটে, কিন্তু তখন ইয়া ক্ষমতা হস্তান্তর করে নাই, তিনি ক্ষমতা নিয়ে তালবাহানা করেন ক্ষমতা হস্তান্তর নিয়ে। পরবর্তী এ নিয়ে কিন্তু বঙ্গবন্ধু তিনি মুক্তিযুদ্ধ সরাসরি কিন্তু তিনি প্রথমে যুদ্ধের ডাক দেন নাই, কারণ বঙ্গবন্ধু জানতেন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে পূর্ব পাকিস্তানের আমার হাজার হাজার শত শত লক্ষ লক্ষ ভাইয়ের বোনেরা মারা যাবে, অনেক মৃত্যু ঘটবে। এই কারণে তিনি শান্তির জন্য আলোচনার টেবিলে দরজা তিনি খোলা রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব, এমন আহ্বান তিনি জানিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, সর্বশেষ সকল প্রকার আলোচনার দরজা যখন তারা বন্ধ করে দিলেন ইয়াহিয়া খান, তখন আর কোনো কিছু করার ছিল না। এক পর্যায়ে ইয়াহিয়া খানকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছিল, যে আওয়ামী লীগ বলতে কোনো রাজনৈতিক দল থাকবে না। তার পরিপ্রেক্ষিতে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, পরবর্তী 26শে মার্চের মানে অর্থাৎ 25শে মার্চের রাত 12টার পরে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা হয় এবং 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, মনে রাখবেন যুদ্ধের পরবর্তী সময় কিন্তু পাকিস্তানের এত সমরাস্ত্র ছিল, যুক্তরাষ্ট্রের সরাসরি অস্ত্রের ভান্ডার তাদের দেওয়া হয়েছিল এবং পূর্ব পাকিস্তানকে তৎকাল যখন বাংলাদেশ হয়ও নাই, এই ভূমিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যুদ্ধ জাহাজ পর্যন্ত পাঠিয়েছিল, যেটা রাশিয়ার ভেটোতে বা রাশিয়ার বাধায় সেটি আর আসতে পারে না। সুতরাং এর পরবর্তী সময় আমরা দেখেছি যে স্বাধীনতার পরবর্তী সময় মানে সেই মুক্তিযুদ্ধকালীন তারা 93,000 সৈন্য নিয়ে বিভিন্ন বিগত যুদ্ধে 93,000 সৈন্য নিয়ে কিন্তু তারা আত্মসমর্পণ করেছিল, নাকে খত দিয়েছিল এবং 2 মাস জেল খেটে সেই সৈন্যরা তার দেশে ফেরত যেতে পেরেছিল। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় 1996 সালেও বেগম খালেদা জিয়া তিনি একতরফা নির্বাচনে তিনি ক্ষমতায় আসছিলেন, আর সেই সংসদ আওয়ামী লীগকে দূরে রেখে আওয়ামী লীগ বলেছিল কোনো সরকারের মানে বিএনপি সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা যাবে না। আর তারা বলেছিল আমরা তত্ত্বাবধায়ক দেব না, তত্ত্বাবধায়ক সরকার হবে না। তারা টোটালভাবে সেটা বাদ দিয়ে আওয়ামী লীগকে দূরে রেখে একতরফা নির্বাচন দিয়েছিল এবং আওয়ামী লীগ তৎকালীন সময় কিন্তু আওয়ামী লীগের দুর্বার আন্দোলনের মাধ্যমে সেই 15 ফেব্রুয়ারি 1996 সালের নির্বাচন মাত্র 16 দিনের মাথায় খালেদা জিয়া বাধ্য হয়েছিল সেই সংসদ ভাঙিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া, এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল, আপনারা জেনেছেন। তথাপি আমি বলবো আজকে সেই কয়েক যুগ পরে আবারও সেই জায়গাটা আসছে। আজকে আবারও সুকৌশলে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ, একের পর এক আওয়ামী লীগকে কোনোভাবে মাঠে স্থান না দিয়ে আওয়ামী লীগকে এক প্রকার কোণঠাসার মধ্যে রেখে দূরে ঠেলে দিয়ে তারা একতরফা একটি নির্বাচন করেছে, যে নির্বাচনে আওয়ামী লীগ তাদের কোনো অংশগ্রহণ করবে না, জনগণ যেন অংশগ্রহণ না করে সেই ক্যাম্পেইন করেছে এবং সেই ক্যাম্পেইনে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ একত্রিতভাবে সমর্থন জানিয়েছে। আমরা সেই বিষয়টি দেখেছি সর্বসাকুল্যে। আমরা বিভিন্ন গোপন আমাদের যে সকল অনেক গোয়েন্দা সূত্রের মাধ্যমে জেনেছি যে আমরা 20% ভোট কালেক্ট করতে পেরেছে তারা, অর্থাৎ 80% ভোটই তারা সংগ্রহ করতে পারে নাই, শুধু কাগজে কলমে অনেক ভোট পড়েছে। এটি দেখাবে, এটা স্বাভাবিক, আমরা সেটা ভালো করে জানি, কিন্তু শুধু কাগজে কলমে তো দেখাইলে হবে না। সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোট কেন্দ্রের ফুটেজ এবং ভিডিও, ছবি, যা কিছু আমাদের প্রমাণ, সেটাই তো অনেক বড় প্রমাণ যেখানে কোথায় সেই ভোটার সংখ্যা। এখানে ভোটার সংখ্যা দেখি আমি 20 জন, আর আপনি বলতেছেন এখানে ভোটার হয়েছে 2000 জন। সারাদিনের মধ্যে 200 ভোটার আসে নাই, আপনি বলতেছেন 3000 ভোটার হয়েছে বা 3000 লোকে ভোট দিছে। এটা কখনো গ্রহণযোগ্য না। সুতরাং এই নির্বাচন কোনোভাবেই কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। হয়তোবা তাদের মতাদর্শ, তাদের ভাবাদর্শ 2-1টা দেশ তাদের সমর্থন দিতে পারে, কিন্তু সেই 2-1টা দেশের সমর্থনের উপর ভিত্তি করে কখনোই আওয়ামী লীগকে দূরে রাখা যাবে না, আওয়ামী লীগকে আর বেশি দিন দূরে ঠেলা যাবে না। আওয়ামী লীগের উপরে সর্বশেষ বিলেমের দাগটা ছিল নির্বাচন কেন্দ্রিক, সেই দাগটা মুছে গেছে এবং আওয়ামী লীগ বুঝতে পেরেছে তারা যে আন্দোলনে ডাক দিয়েছিল, তারা যে কর্মসূচি ডাক দিয়ে সেই কর্মসূচিতে জনগণের যে সমর্থন রয়েছে সেই সমর্থনকে আওয়ামী লীগ রেসপেক্ট করে, তাদের প্রতি শ্রদ্ধা, জনগণের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আওয়ামী লীগও সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এবং আগামীতে খুব শীঘ্রই দেখা যাক, যেহেতু রমজান মাস সামনে, এটি নেত্রী কর্তৃক আসবে, আগামীতে কি আসবে না আসবে সেটা আপনারা সেখান থেকে জানবেন। কিন্তু আপনারা যেখানে যে অবস্থাতে আছেন, কোনোভাবে আমরা আজকে বিজয় হয়েছে আওয়ামী লীগের, আজকের বিজয় হয়েছে দেশের জনগণের, আজকের বিজয় হয়েছে বাংলাদেশের। সুতরাং আজকে যারা দেখতেছেন হাসাহাসি করতেছে এটা নিয়ে যে কেউ সংসদে যাবে শপথ পড়বে, তারা না, তো এটা তারা খুব ভালো করে জানে এটা অবৈধ, তারা টিকতে পারবে না, এটা খুব ভালো করে জানে। এটা তারা মনে মনে তারা এটা বুঝতেই পারছে টিকতে পারবো না। তাদের এই হাসিও বেশি দিনের জন্য নয়।
নয়, বেশি সময়ের জন্য না। আশা করি অচিরেই বুঝতে পারছেন, খুব শীঘ্রই চূড়ান্তভাবে ডাক আসবে ইনশাল্লাহ। আমরা তখন একসাথে রাজপথে সংগ্রাম করব। সেই সংগ্রামের জন্য আমাদের স্ব জায়গায় সবাইকে প্রস্তুত থাকতে হবে ভাইয়েরা আমার। আমি বিদায় নেব, তার আগে শামীর সোহেল ভাই অসংখ্য ধন্যবাদ, রফিক, সাইফুল ইসলাম, ফয়েজ আহমেদ, রোজিনা সরকার, সিকেন্দার বাদশাহ, শান্ত আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সময় সাথে ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় মোট 1000-এর উপরে মানুষের সরাসরি লাইভে ছিলেন। অনেক সময় হয়ে গেছে, আমি আপনাদের সাথে কথা বলছি। আমি একটু অন্য কাজে এখন যুক্ত হব, একটু জরুরি কিছু কাজ আছে, সেটা শেষ করব। দেখা যাক। মিয়া জহিরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ, রোজিন, এমডি সালেম, যে যেখানে আপনারা আছেন আপনারা ভালো থাকেন। নিজেদের মধ্যে সকল আমাদের সহযোগী ভাইয়েরা, আমাদের সহকর্মী ভাইয়েরা, সহযোদ্ধা ভাইয়েরা সকলের সাথে যোগাযোগ রাখবেন, একে অপরের সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন, তাহলে দেখবেন সবার সাথে আরো মনোবল বেশি রকমের ভালো হবে। আর বিশেষ করে অতি উৎসাহী জঙ্গি যেগুলো আছে, আমাদের নানানভাবে হুমকি ধামকি দিতেছে, বেশি রকমের করতেছে, তাদেরকে গেরিলা কায়দায় মোকাবেলা করতে হবে। অবশ্যই সেটা অব্যাহত রাখতে হবে। সাহসিকতার সাথে আমরা একসাথে লড়বো ইনশা আল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।